হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এটা কি জিনিস, কিভাবে করতে হয়, কত খরচা হয় এবং কি কি ডকুমেন্টস লাগবে, মানে পুরো বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব আরটিআই রিগার্ডিং। কাজেই ভিডিওটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ এই আরটিআই রিগার্ডিং থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যে সেই চ্যানেলেতে বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামিনেশনগুলো হয় সেই সমস্ত এক্সামিনেশনের যাবতীয় আপডেট, যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। এর পাশাপাশি বিভিন্ন জব ভ্যাকেন্সিজের যে ইনফরমেশন লাইক এসএসসি, আরআরবির বা ডাব্লিউবিপির বা ইত্যাদি যে সমস্ত গভর্নমেন্ট বা প্রাইভেট যে জব ভ্যাকেন্সিসগুলো বের হয় সেই সমস্ত জবের যে তথ্য বা ইনফরমেশন সেগুলো কিন্তু সর্বপ্রথম পেয়ে যাবেন ওই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে। তো অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে আপনারা জয়েন হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো দেখুন, আরটিআইটার বিষয়ে যদি বলি, আরটিআই মানে বিরাট আহামরি কিছু জিনিস না, কারণ আরটিআই সম্বন্ধে মানে আমাদের আমজনতার একটা কি বলবো ভয় ভীতির একটা ব্যাপার থেকে আছে বা রয়েছে, যে আরটিআই মানে একটা বিরাট কিছু ব্যাপার, বিরাট কিছু খরচা হয়, বিরাট কিছু একটা মানে লেভেলে চলে যায়, যে যার বিরুদ্ধে আরটিআই করছি তার সাথে আমার একটা ফাইট হয়ে যায়, যে কোর্ট কাছারির ব্যাপার হয়ে যায়, মানে বিরাট একটা কিছু ব্যাপার। নাথিং, কোনো কিচ্ছু না, এ সকল মানে একদমই না। আরটিআই হচ্ছে মেনলি, এটা হচ্ছে একটা অ্যাক্ট। আমাদের আরটিআই হচ্ছে একটা অ্যাক্ট, যে অ্যাক্টটা 2005 সালে আমাদের তৈরি হয়েছিল ইন্ডিয়াতে, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ একজন ইন্ডিয়ানই পারবে এই আরটিআই করতে কোনো একটা কিছুর বিরুদ্ধে। এটা গেল। নেক্সট হচ্ছে মানে আরটিআই জিনিসটা কি বা এটা কেন করব, কখন করব, এই বিষয়টা দেখুন। আরটিআই মিনস হচ্ছে মানে যে কোনো একটা সেক্টর, যে কোনো সেক্টর, পাবলিক যে কোনো সেক্টর, গভর্নমেন্ট সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, যে কোনো একটা সেক্টরে যে কোনো কিছুর ইনফরমেশন আপনি জানতে চাইছেন। যেমন ধরুন আপনার পাড়ায় ঢালাই রাস্তা হচ্ছে, তো সেই যে ঢালাই রাস্তাতে কত টাকা বরাদ্দ হয়েছে সরকার থেকে, এটা আপনি জানতে চান। যদি জানতে চান আরটিআই করতে পারেন। ওই যে সংস্থা বা যে সংস্থার তরফ থেকে ঢালাই রাস্তাটা করছে ওনাদের মানে এগেনস্টে আপনি আরটিআইটা করতে পারেন। আপনি তাহলে জানতে পেরে যাবেন কত টাকা মানে বরাদ্দ হয়েছে। নেক্সট ধরুন একটা কোনো এক্সাম লাইক এসএসসি বা আরআরবির কোনো একটা এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের কোনো কিছু একটা জানতে চান, যে কোনো, বা আপনি আপনার ওয়ে মার্কশিট জানতে চান, মানে কোনো রকম কোনো একটা ইনফরমেশন আপনি জানতে চান, সেটার জন্য আপনি আরটিআই করতে পারেন। মেইন যেটা ব্যাপার, আরটিআই মিনস হচ্ছে কোনো একটা পাবলিক সেক্টর বা কোনো একটা আপনার সেক্টরের কিছুর ইনফরমেশন আপনি জানতে চান, সেই ইনফরমেশনটা জানার জন্য আপনাকে আরটিআই করতে হবে। আপনি যদি আরটিআইটা করেন তাহলে আপনি যেটার জন্য আরটিআই করছেন সেই ইনফরমেশনটা আপনি জানতে পারবেন। এটা হচ্ছে মেন ফান্ডা আরটিআই, বাস এর বাইরে অন্য কোনো কিচ্ছু না, ঠিক আছে। এবং আরটিআই আপনি ফাইল করলে ওনাদের তরফ থেকে যে জিনিসটা নিয়ে আপনি আরটিআই করেছেন সেটার রিপ্লাই করতে বা রেসপন্স করতে ওনারা বাধ্য, ঠিক আছে। কারণ এটা হচ্ছে একটা আইন, যে আইনটায় আমাদের মতন আমজনতার অধিকার দেওয়া হয়েছে, যে একজন আমজনতা চাইলে তিনি যে কোনো একটা কিছুর ইনফরমেশন এই আরটিআই থ্রু জানতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন ফান্ডা আরটিআই এর। আশা করি এই বিষয়টা বোঝাতে পারলাম। যেমন রিসেন্টলি এনটিপিসি যেটা আরআরবির আন্ডারের একটা জবের জন্য এক্সামিনেশন, সেই এনটিপিসির ফর্ম ফিল আপ হয়েছিল গত অক্টোবর মাস নাগাদ করে। তো সেই ফর্ম ফিল আপ কতজন টোটাল আমাদের আরআরবি কলকাতার আন্ডারে ফর্ম ফিল আপ করেছে সেটা জানার উদ্দেশ্যে কেউ একজন যেমন আরটিআই করেছিল, এবং আরটিআই এর রিপ্লাই স্বরূপ আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রিপ্লাই করে জানানো হয়েছে যে আরআরবি কলকাতা মানে যে আরটিআই করেছিল সে যেটা জানতে চেয়েছিল তাকে তার রিপ্লাই করা হয়েছে। যেমনটা আরআরবি কলকাতার ক্ষেত্রে জানানো হয়েছে যে টোটাল 10,27,983 বা এরকম কিছু একজন মানে সামথিং একটা অ্যামাউন্টের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে ফর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল। নেক্সট হচ্ছে এবার আরটিআই এর জন্য তাহলে কি করতে হয়। দেখুন, আরটিআই এর জন্য হচ্ছে মেনলি একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে লিখতে হবে, একটা অ্যাপ্লিকেশন। এবার এই অ্যাপ্লিকেশনের কি ফর্ম রয়েছে, কি ফরম্যাট আছে যদি বলেন, কোনো কিচ্ছু না। এই আরটিআই এর ক্ষেত্রে মানে কি বলবো, ভিডিওটা হয়তো দেখার পর আপনাদের আরটিআই সম্বন্ধে পুরো ধারণাটাই পাল্টে যাবে, যে এত মানে কি বলবো ইজি এবং এত জাস্ট সিম্পল লাইটলি ব্যাপার। তো অ্যাকচুয়ালি হচ্ছে ওটাই। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটের বিষয়ে বলি, তো সেক্ষেত্রে হচ্ছে কোনো ফরম্যাট নেই। এখানে বলা হয়েছে আপনারা আপনাদের মতন করে যেভাবে খুশি অ্যাপ্লিকেশনটাকে লিখতে পারেন, কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই। হ্যাঁ, কিছু জিনিসকে অবভিয়াসলি মেনশন রাখতে হবে, যেমনটা হচ্ছে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা লিখবেন সেই অ্যাপ্লিকেশনে টু দ্য পিআইও কে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে, এবং পিআইওর যে ডিটেলসটা সেই ডিটেলসটা কিন্তু আপনাকে সঠিক দিতে হবে, ঠিক আছে। এবার এই পিআইওর ডিটেলসটা আপনারা কিভাবে পাবেন, আপনি যে সেক্টরেতে আপনি এই আরটিআই ফাইল করছেন সেই সেক্টরের নেম এবং তারপরে পিআইও ডিটেলস লিখে যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন তাহলে ওখানকার পিআইও ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। যেটা পাবেন সেটাকে হুবহু এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। তো এই জিনিসটুকু লিখতে হবে। দেন যেমন একটা অ্যাপ্লিকেশন হয় সেই মতন একটা সাবজেক্ট হবে, একটা বডি থাকবে,
সেম ব্যাপার, শুধুমাত্র বডির মধ্যে বেশ কয়েকটা জিনিস যেন মানে মেনশন থাকে, সেটা হচ্ছে আমি এখানে লিখছি না, আমি বলে নিচ্ছি। সেটা হচ্ছে আপনার নাম, আপনার গার্ডিয়ান নেম, দেন হচ্ছে মেন যেটা ভাইটাল সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেসটা হচ্ছে ফুল অ্যাড্রেস, মানে হচ্ছে আপনার হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার, বা যদি আপনি রুরাল এরিয়ায় থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনার ভিলেজ নেম, আপনার পোস্ট অফিসের নেম, আপনার পুলিশ স্টেশনের নেম, ডিস্ট্রিক্ট নেম এবং পিনকোড। এই ফুল অ্যাড্রেস কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে মেন বডির মধ্যে। এর পাশাপাশি আপনি কোন সেক্টরে অ্যাপ্লাই করছেন সেটার উপর ভ্যারি করবে বেশ কিছু জিনিস। যেমন আপনি যদি ধরুন একটা কোনো ইউনিভার্সিটি, লাইক আমি যদি বলি ম্যাকআউটের মানে কাছে আপনি আরটিআই ফাইল করছেন, তো সেক্ষেত্রে আপনার ম্যাকআউটের যে ইনফরমেশন, লাইক আপনার ম্যাকআউটের রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ম্যাকআউটের রোল নাম্বার, তারপর হচ্ছে আপনি ম্যাকআউটের কোন অ্যাফিলিয়েটেড কলেজে পড়েন সেই ইনফরমেশনটা, কোন ডিপার্টমেন্টে পড়েন সেটা, এই সমস্ত কিছুগুলো কিন্তু মেনশন রাখতে হবে। তো মেন বডিতে এই সমস্ত কিছু জিনিস থাকবে, বাস এইটুকুই, এর বাইরে আর অন্য কোনো কিছু না। এই একদম সিম্পল ভাবেতে আপনাকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। এবার বডির মধ্যে লেখাগুলো কিভাবে লিখবেন, একদম সিম্পলি কোনো রকম কোনো ইমোশনস, কোনো রকম কোনো আদার্স জিনিস, যেটাকে আমাদের বেঙ্গলিতে বলে ভাটানো, তো সেই মানে কোনো রকম কোনো ভাটানো জিনিস থাকবে না, একদম সিম্পল ওয়েতে আপনি যেটুকু জানতে চাইছেন সেই ব্যাপারটাকে আপনাকে মেনশন করতে হবে। ওকে, এবার আপনি ধরুন একাধিক কিছু বিষয় আপনি জানতে চাইছেন, তো আপনি একটাই আরটিআই এর থ্রুতে একাধিক বিষয়ের সম্বন্ধে ইনফরমেশন নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে আপনার যে মানে জানার বিষয়গুলো, আপনি যেগুলো জানতে চাইছেন সেগুলোকে 1 2 3 4 করে আপনি এইভাবে পয়েন্ট ওয়াইজ কিন্তু আপনাকে আপনার মানে জানার বিষয়গুলোকে লিখতে হবে, অথবা আপনি চাইলে 1 2 এর জায়গায় বুলেট করে করেও আপনি এখানে লিখতে পারেন। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশনটার এই হচ্ছে ফরম্যাট, আর কিছু না, এইটুকুই ফরম্যাট বলতে পারেন। লেখালেখির কোনো ফরম্যাট নেই, লেখালেখিটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি যেভাবে খুশি যেমন খুশি আপনি লিখতে পারেন। আরও জিনিস, যদি ল্যাঙ্গুয়েজের কথা বলেন, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এখানে একদম পুরো কুল। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ, হিন্দি বা আপনার লোকাল যে কোনো ল্যাঙ্গুয়েজেই আপনি লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, এখানে প্রেফার করা হয় ইংলিশটাকে অথবা হিন্দিটাকে। এবার ইংলিশ হিন্দির মধ্যেও ইংলিশটা বেশি প্রেফারেবল, বাট এমনটা না যে আপনি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ লাইক বেঙ্গলি বা আদার্স ল্যাঙ্গুয়েজে লিখলে সেটা অ্যাকসেপ্টেবল নয়, তো এমনটা কিন্তু নয়। হ্যাঁ, এবার তবে ডিপেন্ড করছে আপনি কোন সেক্টরে অ্যাপ্লাই করছেন। আপনি ধরুন ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট এবং আপনি বেঙ্গলিতে লিখছেন কার উদ্দেশ্যে, এসএসসির উদ্দেশ্যে বা আপনার ধরুন আরআরবির উদ্দেশ্যে, তো সেক্ষেত্রে এটা একটু কেমন টাইপের হয়ে গেল। তো ওটার ক্ষেত্রে আপনার ইংলিশ বা হিন্দিটাই বেটার। বাট আপনি ধরুন ম্যাকআউটকে লিখছেন, বা আপনি ধরুন আমাদের WBBSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বা আপনি WBCHSC কে লিখছেন, তো এই সমস্তগুলোর ক্ষেত্রে আপনি চাইলে বেঙ্গলিতে লিখতে পারেন, নো ইস্যুস। তো আশা করছি এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে এবার ফি কত কি লাগে এবং এর পাশাপাশি ডকুমেন্টস কি কি লাগে। দেখুন, ফি হচ্ছে আপনাদের এখানে মাত্র 10 টাকা। ঠিক আছে, অনেকে হয়তো ভাববেন যে এত কম, তো হ্যাঁ, এখানে অ্যাপ্লিকেশনের জন্য আরটিআই ফাইলের জন্য মাত্র 10 টাকা আপনাদেরকে পেমেন্ট এখানে কিন্তু করতে হয়। এবার এই পেমেন্টটা আপনারা আইপিও অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অথবা ডিমান্ড ড্রাফট অথবা ক্যাশ, যেভাবে খুশি আপনারা কিন্তু এখানে পেমেন্টটাকে করতে পারেন, এই 10 টাকা পেমেন্টটাকে। আবার এখানেও হচ্ছে যদি আপনারা বিপিএল ক্যাটাগরির হয়ে থাকেন অর্থাৎ বিলো পভার্টি লাইনের মধ্যে থেকে থাকেন, তো সেক্ষেত্রে এই 10 টাকাটাও আপনাদের লাগবে না। ঠিক আছে, আর যদি না হয়ে থাকেন বিপিএল, সেক্ষেত্রে আপনাদের মাত্র 10 টাকা এখানে আপনাদেরকে চার্জ দিতে হবে আরটিআইটা ফাইল করার জন্য, এটুকুই। হ্যাঁ, এবার আপনি যে সেক্টরে অ্যাপ্লাইটা করছেন সেই সেক্টরের থ্রুতে আপনার কিছু খরচা এক্সট্রা করলেও মানে লাগলেও লাগতে হতে পারে, বাট আরটিআই ফাইলের জন্য মাত্র 10 টাকাই আপনাকে দিতে হবে। ওকে, এবার হচ্ছে ডকুমেন্টস কি কি। দেখুন, ডকুমেন্টসের জন্য ফার্স্ট যে ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটা লিখলেন, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু 1 থেকে 2 পেজে হতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। কারণ অনেক বড় যদি হয়, মানে অনেক কিছু জিনিস হয়তো আপনি জানতে চাইছেন এবং এক একটা জিনিসেই আপনাকে ডেসক্রাইব করতে গিয়ে অনেকটা করে লাইন আপনার লেগে গিয়েছে, লাগতেই পারে। আপনি সিম্পল ভাবেই বোঝাচ্ছেন, বাট পুরো বিষয়টাকে তো আপনাকে বোঝাতে হবে। এমনটা না এমন সিম্পল করে দিলেন যে জিনিসটাই আপনার মানে ক্লিয়ার হলো না, এমনটা না, ক্লিয়ার করে পরেই বোঝাতে হবে, বাট যতটা সিম্পল রাখা যায় ততটা সিম্পল, এটুকুই। তো 1 থেকে 2 পাতা 3 পাতা হতে পারে, নো ইস্যুস। দেন হচ্ছে আপনাদেরকে যেটা দিতে হবে আপনাদের আধার কার্ড। ঠিক আছে, আধার কার্ড অথবা ভোটার কার্ড, আধার অথবা ভোটার কার্ড, মানে আপনি যে ইন্ডিয়ার একজন ইন্ডিয়ান সেটার প্রুফ, কারণ প্রথমেই বললাম এটা ইন্ডিয়ানদের জন্যই শুধু অ্যাপ্লিকেবল, তো সেটার একটা প্রুফ। দেন যে সেক্টরে আপনি অ্যাপ্লাই করছেন সেই সেক্টরের একটা প্রুফ। ঠিক আছে, লাইক আপনি যদি ম্যাকআউটের জন্য অ্যাপ্লাই করে থাকেন, মানে ম্যাকআউটে আরটিআই ফাইল করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি ম্যাকআউটের রেজিস্ট্রেশন কার্ড বা কোনো ধরুন ম্যাকআউটের সেমিস্টার এক্সামিনেশনের কোনো একটা কিছুর বিষয়ে আপনি আরটিআই করছেন, তো সেক্ষেত্রে সেই সেমিস্টারের অ্যাডমিট কার্ড, মানে এইরকম একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। যে সেক্টরে আপনি অ্যাপ্লাইটা করছেন, আরটিআইটা ফাইল করছেন, সেই মানে সেই সেক্টরের একটা কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ওকে, এবং লাস্টলি যেটা সেটা হচ্ছে আপনাকে ওই যে 10 টাকাটা আপনি পেমেন্ট করেছেন সেটার প্রুফ।
আইপিও হয়ে থাকলে আইপিওর প্রুফটা, ডিডি হয়ে থাকলে ডিডির প্রুফটা যেটা দিচ্ছেন সেটার প্রুফ, ক্যাশ হলে তো লাগছে না। ঠিক আছে, তো এই হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস, বাস এটুকুই। এবার হচ্ছে কিভাবে কি পাঠাবেন বা কিভাবে দেবেন, এটার ক্ষেত্রে আপনাদের দুটো ওয়ে রয়েছে, মানে অফলাইনে দুটো ওয়ে রয়েছে। এবার আপনারা চাইলে এই যে আরটিআই, এই আরটিআই কিন্তু অনলাইনেও আপনারা কিন্তু মানে ফাইল করতে পারেন। আরটিআই ফাইল অনলাইনেতেও হয় অফলাইনেতেও হয়, বাট কার্যকরী হয় বেশি হচ্ছে অফলাইনে। তো যে কারণে আমি মেনলি অফলাইনেরটাই বলছি। অনলাইনের ক্ষেত্রে অনলাইনের আরটিআই এর ওয়েবসাইট রয়েছে, আরটিআই ওয়েবসাইটে গিয়ে ওখানে আরটিআই ফাইল আপনারা করতে পারেন। পেমেন্টটা ওক্ষেত্রে ওখানে সম্ভবত মানে ওই ইউপিআই বা কার্ড পেমেন্ট এই সকলের থ্রুতে মনে হয় করে নেওয়া যায়, জানি না ব্যাপারটা, বাট অনলাইনেও করা যায়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাট বেসিক্যালি যেহেতু অফলাইনেরটা বেশি কার্যকর, তো যে জন্য অফলাইনেরটাই আমি বলছি। তো অফলাইনের ক্ষেত্রে দুটো ওয়ে আছে, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়া পোস্ট, ঠিক আছে, ইন্ডিয়া পোস্টের থ্রু, আর একটা হচ্ছে আপনার ডিরেক্ট, ঠিক আছে, ডাইরেক্ট আপনার অফিসে গিয়ে জমা দেওয়া। ঠিক আছে, তো এবার এই দুটোর মধ্যে যদি বলেন কোনটা বেস্ট, সেটা হচ্ছে এটা ডাইরেক্ট আপনার অফিসে গিয়ে যদি আপনি জমা দেন সেটা আরও বেস্ট। তো বেসিক্যালি কি করতে হবে আপনাকে, ওই যে ডকুমেন্টসগুলো দেখালাম, অর্থাৎ অ্যাপ্লিকেশন, দেন আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের একটা জেরক্স, দেন হচ্ছে ওই একটা যে সেক্টর অ্যাপ্লাই করছেন সেই সেক্টরের কোনো কিছু একটা প্রুফ, আর পেমেন্টের প্রুফ, এই সমস্ত কিছুকে একসাথে অ্যাটাচ করে পরে সমস্ত ডকুমেন্টসে কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এক্সেপ্ট অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা বাদ দিয়ে বাকি সমস্ত ডকুমেন্টসগুলোতে কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো করে পরে ওটাকে আপনি একটা খামের মধ্যে করালেন। ঠিক আছে, খামের মধ্যে আপনি মানে এনভেলপ যেগুলো হয় ইন্ডিয়া পোস্টের জন্য, সেই অরেঞ্জ কালারের যে খামগুলো হয় সেই খামেতে আপনি মানে ঢোকালেন। সেই খামে নিয়ে পরে আপনি আপনার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে গিয়ে সিম্পলি স্পিড পোস্ট করে দেবেন। ঠিক আছে, স্পিড পোস্ট, তো স্পিড পোস্ট করে দেবেন। এবার স্পিড পোস্টের জন্য আপনাদের হয়তো 40 থেকে 50 টাকার মতন খরচা হলেও হতে পারে, মানে হয় অবভিয়াসলি স্পিড পোস্টের জন্য চার্জ লাগে। এবার 40-50 টাকার মধ্যে আশা করি হয়ে যাবে। এবার আর এর বেশিও লাগতে পারে, কারণ এটা বেসিক্যালি প্রাইসটা ঠিক হয় ওয়েটের উপর, আপনি যেটা পাঠাচ্ছেন সেটার ওয়েট কতটা সেটার উপর ডিপেন্ড করে। তো যেরকম ওয়েট হতে পারে সেটা যদি অ্যাজিউম করে আমি বললাম 40-50 টাকার মধ্যে আশা করি হয়ে যাবে। তো এটা একটা হয়ে গেল। এবার স্পিড পোস্ট করার পর আপনি একটা স্লিপ পাবেন। সেই যে স্লিপটা, সেই স্লিপটাকে কিন্তু আপনি যত্ন করে রেখে দেবেন, কারণ সেই স্লিপেতে একটা আইডি লেখা থাকবে। সেই আইডিটা হচ্ছে আপনার ট্র্যাকিং আইডি। সেই আইডিটা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক কনসাইনমেন্টে গেলে আইডিটা ইনপুট করলে ওখানে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার যে পোস্টটা যেটা আপনি পাঠিয়েছেন সেটা কোথায় রয়েছে, বা আপনি যে সেক্টরে পাঠাতে চেয়েছেন সেখানে পৌঁছেছে কিনা। তো ওটাকে কিন্তু আপনাকে কিন্তু খুব যত্ন করে রেখে দিতে হবে এই স্লিপটাকে। আর এর পাশাপাশি আপনি যদি ডাইরেক্ট অফিসে গিয়ে দেন, তো সেক্ষেত্রে তো অবভিয়াসলি গেলেন, গিয়ে পরে অফিসে গেলেন, অফিসে গিয়ে আপনার এই যে ব্রাঞ্চটা বা যে ফাইলটা মানে অ্যাটাচ করে, সমস্ত কিছু অ্যাটাচ করে যে বান্ডেলটা তৈরি হয়েছে সেটাকে আপনি ওখানে দিয়ে দিলেন, এবং আপনার যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটার একটা জেরক্স করে নেবেন। সেই জেরক্সটাতে ওনাদেরকে বলবেন একটা স্ট্যাম্প দিয়ে দিতে, মানে ওনারা যে এটা অ্যাকসেপ্ট করলেন, আপনার আরটিআইটাকে ওনারা অ্যাকসেপ্ট করলেন, সেটা একটা প্রুফ। এবার ওনারা যদি বলেন যে ওনারা একটা অন্য ডকুমেন্টস দেবেন, তাহলে তো ভালো জিনিস, তাহলে স্ট্যাম্পের কোনো প্রয়োজন নেই, যেটা দেবেন সেটা নিয়ে আসবেন। মানে মেন কথা হচ্ছে ডাইরেক্ট অফিসে গিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু ওনারা যে অ্যাকসেপ্ট করলো এটার একটা প্রুফ কিন্তু আপনার রাখতে হবে আপনার কাছে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো হয়ে গেল। এবার আপনাকে 30 থেকে 45 দিন ওয়েট করতে হবে রিপ্লাইয়ের জন্য। তো 30 থেকে 45 দিনের মধ্যে আপনি কিন্তু আপনি যে ইনফরমেশনটা জানতে চেয়েছিলেন সেই ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে আরটিআই এর মূল বিষয়। আশা করছি আরটিআই বিষয়টাকে নিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখানে এই পেমেন্টের ক্ষেত্রে আইপিও, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, এটাতে হয়তো অনেকের অজানা থাকতে পারে, তো চিন্তা করার কিছু নেই। আমি পরবর্তীতে এটা নিয়েও ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো, যে এটা কিভাবে করবেন, কি ব্যাপার স্যাপার ডিটেলসটা জানিয়ে নেবো। তো অসুবিধার কিছু নেই, বা ডিমান্ড ড্রাফটেরও তো অপশন রয়েছে, তো অসুবিধার কিছু হবে না। তো মেনলি এই হচ্ছে আমাদের আরটিআই বা আরটিআই অ্যাক্ট, আরটিআই এর ডিটেলস, কি ব্যাপার, কি মানে বৃত্তান্ত পুরোটা। আশা করছি আরটিআই সম্বন্ধে আপনাদের আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ নেই। যদি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্স ওপেন রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করবো। এর পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করবেন, ভিডিওটাকে খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলাদে সেট করে দেবেন, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে তো লিখে জানাবেনই। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তো অতি অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো এই ছিল ভিডিও, আশা করছি আপনাদের সমস্ত ক্লিয়ার করতে পেরেছি। তো আবার চলুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।